ওয়েলকাম টু দ্য রেস অনলাইন। আজকে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ভাগ নিয়ে। আমাদের দ্বিতীয় ভাগ, এটা সেকেন্ড পার্ট, শিলা এবং খনিজ পদার্থ। এই যে এর যে প্রথম ভাগ, সেটা যদি না দেখে থাকিস তাহলে এই ওপরে যে আছে, ওপরে দেখ, ট্যাপ করে তুই দেখে নিতে পারিস, কিংবা তুই প্লে লিস্টে গিয়ে, ইউটিউবের প্লে লিস্টে গিয়ে প্রথম ভাগটা দেখে আসতে পারিস। এটা খুব সুন্দরভাবে কিন্তু আগের যে অংশগুলো, সেই অংশগুলো আমরা বুঝিয়ে দিয়েছি। আজকে আমরা মূলত এর পরের অংশগুলো, এর যে শেষ অংশগুলো, এই অংশগুলো আমরা নিয়ে আলোচনা করব। চল দেখা যাক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব এই জিনিসটা অবশ্যই কিন্তু করিস। ভবিষ্যতে বাকি যে চ্যাপ্টার, সেগুলোও আমরা এইরকম সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। চল দেখা যাক বাকি অংশটা। খনিজ পদার্থ কি, বা খনিজ কাকে বলে, খনিজ কি জিনিস। অর্থাৎ যদি আমরা খনিজ দেখি, তাহলে তুই দেখতে পাবি যা কিছু খনি থেকে পাওয়া যায়, যা কিছু খনি থেকে পাওয়া যায়, তাকেই কিন্তু বলে খনিজ। তাকেই বলে কিন্তু খনিজ। যা কিছু খনি থেকে পাওয়া যায় তাকেই বলে খনিজ। তাহলে যা কিছু খনি থেকে পাওয়া যায় বলতে, ধর এখানে খনি থেকে পাওয়া যাচ্ছে লোহা, কিন্তু লোহা লোহা কি ডাইরেক্ট আমরা খনি থেকে পাই? না। তাহলে কিভাবে খনি থেকে পাই? না, লোহাকে কিছু পদার্থের সঙ্গে মিক্স করে একসঙ্গে একটা পাই। তাছাড়াও অ্যালুমিনিয়াম হতে পারে, তাছাড়াও গোল্ড হতে পারে, তাছাড়াও রূপা হতে পারে। এই সমস্ত ধরনের জিনিসগুলো কোথার থেকে পাই? না, খনির থেকে পাই। কিন্তু এই যে খনির থেকে পাই, এই খনির থেকে পাওয়ার একটা পদ্ধতি আছে, বা এই খনির থেকে কোন ধরনের পদার্থ আমাদের খনিজ হবে এবং কোন ধরনের পদার্থ আকরিক হবে। আকরিক, আরেকটা কথা আছে যেটা হচ্ছে আকরিক। আকরিক কি জিনিস? তাহলে তুই বলতেই পারিস যে স্যার আপনি বলছেন যে খনি থেকে যা পাই তাই হচ্ছে খনিজ, আবার আকরিক আলাদা জিনিস। তাহলে আকরিক কি জিনিস? দেখ, আকরিক কি জিনিস সেই জিনিসটা বোঝায়। আকরিক কি জিনিস? না, তুই ধর একটা খনি খুঁজে পেলি, যে একটা সোনার খনি খুঁজে পেলি। কেজিএফ দেখেছিস? আশা করি সবাই কেজিএফ দেখেছিস। কেজিএফ, এই সোনার খনিতে সবাই কাজ করছে, সেরকম একটা সোনার খনি তুই খুঁজে পেয়ে গেলি। এবার তুই তো বললি যে ঠিক আছে, अपन भी केजीएफ के मालिक मारेगा, अपन भी केजीएफ बनाएगा। ঠিক আছে, নিয়ে তুই পুরা কিছুগুলো মানুষকে জোগাড় করলি, যে দেখো বাবু, এখানে সোনা আছে, এই সোনাগুলো তুলে আমাকে দিতে হবে। এবার তুই দেখছিস সেখানে সোনা তো পাচ্ছিস না, কিন্তু হলুদ হলুদ কিছুগুলো পাথর টাইপের জিনিস পাচ্ছিস। তুই বললি এ তো আজব ঝামেলা, যে আমি ভেবেছিলাম সোনা পাবো, পাচ্ছি হলুদ রঙের পাথর, এটা তাহলে কি হলো? তাহলে সেটাই হচ্ছে আসল টুইস্ট, যে সোনার সঙ্গে লেগে থাকে আরো কিছুগুলো অশুদ্ধ পদার্থ। কিছুগুলো কি পদার্থ লেগে থাকে? না, কিছুগুলো অশুদ্ধ পদার্থ লেগে থাকে। আর এই অশুদ্ধ পদার্থ যেগুলো লেগে থাকে, এই অশুদ্ধ পদার্থ যেগুলো লেগে থাকে, সেগুলোকে ঝাড়াই বাছাই করার পর আমাদের বেরিয়ে আসে আসল সেই ধাতুটা, অর্থাৎ সোনা। তুই যেহেতু সোনা দিয়ে আমি উদাহরণটা দিলাম, সেহেতু আমি এখানে বলছি, সেগুলো ঝাড়াই বাছাই করার পর আমাদের এখানে বেরিয়ে আসবে কি? না, সোনা বেরিয়ে আসবে। তাহলে এই পদার্থটা তুই মনে কর ওঠাচ্ছিস 1 কেজি পরিমাণ, এবং এই 1 কেজি পরিমাণ পদার্থের মধ্যে তুই যখন ঝাড়াই বাছাই করছিস, তখন তুই এটার থেকে সোনা পাচ্ছিস 300 গ্রাম। সোনা কত পাচ্ছিস? না, সোনা পাচ্ছিস 300 গ্রাম। এটার থেকে তুই যখন ঝাড়াই বাছাই করছিস, তখন এটার থেকে তুই সোনা পাচ্ছিস 300 গ্রাম। তাহলে এই যে 300 গ্রাম সোনা তুই পাচ্ছিস, এই যে 300 গ্রাম সোনা তুই পাচ্ছিস, এই 300 গ্রাম সোনা দিয়ে তোর কি অত যে খরচা করলি, ওই খরচাটা চলবে? না, চলবে না। তাহলে কি হবে? তাহলে এটা আমি, এই যে জিনিসটা পেলাম, এটাকে আমি আকরিক বলবো না। এটাকে আমি কি বলবো না? আকরিক, আকরিক বলবো না। এটাই যদি 1 কেজি তুই তুলতিস, এবং 1 কেজির মধ্যে তুই যদি এখানে মনে কর 700 গ্রাম সোনা পাতিস, 700 গ্রাম সোনা পাওয়ার পরে তুই দেখতিস যে সোনাগুলো বিক্রি করে আমার কি হচ্ছে? না, সোনাগুলো বিক্রি করে যতটা টাকা আমি ইনভেস্ট করছি, যতটা টাকা আমি দিচ্ছি, সেই টাকাটা আমার পুরোটা উঠে যাচ্ছে। তাহলে তুই কিন্তু এই জায়গাটাকে তুই বলতে পারতিস যে এটা হচ্ছে সোনার একটা আকরিক। অর্থাৎ যে খনিজ থেকে কোনো ধাতু নিষ্কাশন করতে গেলে, বা ধাতুটা বের করতে গেলে, সেটাই আমার আমার প্রফিট থাকবে, বা যে
তুলছে যে বিজনেসম্যান, সেই বিজনেসম্যানের যদি প্রফিট থাকে তাহলে সেই ধাতুটা যে বস্তুটা থেকে তুলছে তাকেই আমরা বলছি তার আকরিক। তাহলে আকরিক এবং খনিজ আলাদা আলাদা জিনিস, কিভাবে আলাদা আলাদা জিনিস, এই সমস্ত জিনিসগুলো আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এরপর যদি আমরা দেখি কিছুগুলো খনিজ পদার্থ, তাহলে আমরা এখানে দেখতে পাবো কি কি দেখতে পাবো না, প্রথমেই দেখতে পাবো কোয়ার্জ। প্রথমেই দেখ এখানে তুই দেখতে পাচ্ছিস কোয়ার্জ। কোয়ার্জ কি না, কোয়ার্জ হচ্ছে একটা পাথরেরই একটা অন্যতম রূপ, বা এরকম দেখতে একটা পাথর, এরকম দেখতে একটা পাথর। এই পাথরটা কি না, এই পাথরটা অত্যন্ত একটা কঠিন পদার্থ, কঠিন খনিজ পদার্থ, এবং এটার বিভিন্ন কাজ আছে। যেমন কি কাজ, যেমন হচ্ছে একে তুই যদি ইলেকট্রিক সিগন্যাল দিস তাহলে এ কিন্তু নির্দিষ্ট একটা রিদমে কম্পন হয় এর মধ্যে। তাই দেখবি আধুনিক যে ঘড়ি, হাত ঘড়িগুলো আমরা পড়ি, কিংবা যে ঘড়িগুলো দেওয়ালে টাঙানো থাকে, সেই ঘড়ির মধ্যে এই পদার্থটা দেওয়া থাকে। তাহলে এটা একটা কাজ হলো। এরপর যদি আমরা আসি হেমাটাইট, হেমাটাইট থেকে কি পাওয়া যায় না, হেমাটাইট থেকে আমরা জানি, সবাই জানি যে হেমাটাইট থেকে লোহা পাওয়া যায়, হেমাটাইট থেকে লোহা পাওয়া যায়। তাহলে এই হেমাটাইটটা আমরা তুলি, হেমাটাইটটা মনে কর কত গ্রাম তুললাম, 1 কেজি তুললাম। এখান থেকে আমরা জানি এটা আকরিক, অর্থাৎ এখান থেকে বেশি বেশি পরিমাণে ধাতু পাওয়া যাবে। কত ধাতু পাওয়া যাবে, 800 গ্রাম মনে কর ধাতু পাওয়া গেল। তাহলে যে এই হেমাটাইটটাকে খনির থেকে নিষ্কাশন করলো এবং তুলে আনলো, সে কি লাভবান হবে? অবশ্যই সে লাভবান হবে। এবং তাই জন্যই আমরা একে কি বলছি না, তাই জন্যই একে আমরা খনিজ পদার্থ বলছি, হ্যাঁ কি না? তাহলে এটা একটা খনিজ হলো। যদি আমরা দেখি, যদি আমরা দেখি এপাশে দেখ, এই দিকে যে জিনিসটা, এটাকে দেখ, বলছি এটা কি না, এটা হচ্ছে সোনার খনিজ। সোনার খনিজ, সোনার খনিজ কি, সোনা কি যখন আমরা তুলি, তোকে যে উদাহরণটা আমি দিলাম, সেখানে সোনার খনিজ আমি পাচ্ছি না, মানে সোনাটা ডাইরেক্ট আমি সোনাটাকে পাচ্ছি না। সোনাটাকে কি আকারে পাবো না, সোনারকে এইরকম আকারে পাবো, সোনাটাকে এইরকম আকারে পাবো। এটার থেকে কি করব না, যে অশুদ্ধ পদার্থগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেবো, এবং বাদ দেওয়ার ফলে আমাদের যে নিখাদ সোনা, সেই নিখাদ সোনাটা আমাদের কাছে চলে আসবে। তাহলে এই তো হলো বিভিন্ন ধরনের খনিজ। তো বিভিন্ন ধরনের খনিজগুলোকে এক এক করে আমরা দেখব যে কোন খনিজটা কোন জায়গার থেকে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, এবং তার কি কি কাজ। লোহা, যদি লোহা আমরা ব্যবহৃত, লোহার খনিজ, তাহলে লোহার খনিজ আমরা দেখি। লোহার খনিজ কি, মূলত দুটো খনিজ আছে, একটা হচ্ছে হেমাটাইট এবং আরেকটা হচ্ছে ম্যাগনেটাইট। একটা কি হচ্ছে না, একটা হচ্ছে হেমাটাইট, একটা হচ্ছে মূলত হেমাটাইট, আর একটা হচ্ছে ম্যাগনেটাইট। এই দুটো খনিজের থেকে মূলত লোহা পাওয়া যায়। এটার যদি সংকেত আমরা লিখি তাহলে এটার সংকেত কি পাবো না, এটার সংকেত পাবো Fe2O3। Fe2O3 আমাদের লোহার খনিজের সংকেত, বা লোহার এই এই জায়গার থেকে এফিটাকে আমরা রেখে নেব, এবং বাকি যে অংশটা আছে সেই অংশটাকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের কাছে লোহা চলে আসবে। লোহার বৈশিষ্ট্য না, লোহা হচ্ছে একটা অত্যন্ত শক্তিশালী ধাতু, অত্যন্ত একটা শক্ত ধাতু, এবং এ অনেকটা ভারী ধাতু। কিন্তু এটার একটা প্রবলেম আছে, এটা যদি আর্দ্র বাতাসে থাকে তাহলে এটা মরিচা ধরে, এবং মরিচার ফলে এটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ কি না? এর ব্যবহার কোথায় আমরা ব্যবহার করি, তুই বল, লোহা কোন জায়গায় ব্যবহার হয় না? সব জায়গায় ব্যবহার হয়। তুই একটা দালান ঘর বানাবি, সেখানে লোহা দিতে হবে, লোহার রড দিতে হয়। তুই একটা রেলের লাইন বানাবি, সেখানে লোহা দিতে হয়। তুই রেলগাড়িটাকে বানাবি, সেখানে লোহা দিতে হয়, লোহা দিয়ে তৈরি হয়। তুই মনে কর একটা কোনো যন্ত্রপাতি বানাবি, সেখানে লোহা দিতে হয়। তাহলে সমস্ত জায়গায় আমরা কি করি না, লোহার ব্যবহার করি। তাই লোহার যে আকরিক, এই আকরিকটার সংকেত তুই মনে রাখবি, এবং লোহার যে দুটো ধাতু, সেই লোহার দুটো ধাতুর নাম কিন্তু তুই মনে রাখছিস। এগুলো তোর ক্ষেত্রে প্রচন্ড ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এক্ষেত্রে কি, একটা হচ্ছে ম্যাগনেটাইট, একটা হচ্ছে ম্যাগনেটাইট, আরেকটা কি না, আরেকটা হচ্ছে হেমাটাইট। হেমাটাইট, এই দুটো থেকেই মূলত আমাদের কি তৈরি হয় না, লোহা তৈরি হয়। এরপর যদি আমরা আসি, এরপর যদি আমরা আসি
তামার ক্ষেত্রে, তাহলে তামা কি? তামা আমরা সবাই জানি তামা দিয়ে কি তৈরি হয়, তার তৈরি হয়, বৈদ্যুতিক তার তৈরি হয়। অর্থাৎ তামা এমন এক ধরনের ধাতু যা বিদ্যুৎ পরিবহন করতে পারে। সমস্ত ধাতুই বিদ্যুৎ পরিবহন করতে পারে, কিন্তু তামাকেই কেন আমরা বেছে নিই? কারণ তামার হচ্ছে বিদ্যুৎ পরিবহনের জন্য ন্যূনতম রোধ দেয়, অর্থাৎ বিদ্যুৎটাকে যেতে বাধা খুব কম দেয়। তাই বিদ্যুৎ খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। তাই আমরা তামাকে ব্যবহার করি বিদ্যুৎ পরিবহন করানোর জন্য। সবচাইতে কিন্তু তামা কত নাম্বারে আছে? তামা হচ্ছে সেকেন্ড নাম্বারে আছে। অর্থাৎ সেকেন্ড সবচাইতে সুপরিবাহী যদি আমরা দেখি, তাহলে সেকেন্ড সুপরিবাহী আমরা বলবো তামাকে। প্রথমে কে আছে? না, প্রথমে আছে রূপো। প্রথমে আছে রূপো। কিন্তু রূপোকে কেন তামা এই বিদ্যুৎ পরিবহনে তার হিসেবে ব্যবহার করা হয় না? কারণ রূপো আমাদের পৃথিবীতে প্রচুর কম পরিমাণে আছে, এবং এতটাই কম পরিমাণে আছে যে এটাকে আমরা গয়না বা অলংকার ধাতু হিসেবে ব্যবহার করি। তাই রূপো দিয়ে আমরা তার ব্যবহার করি না। তার যদি রূপো দিয়ে বানাতাম তাহলে প্রচুর দাম পড়তো, হ্যাঁ কি না? এবার রূপোকে আমরা চিনবো কি করে? না, রূপো দেখ একটা লালাভ, একটা লাল টাইপের একটা এর রং আছে। এই লালাভ আকারের জন্য, লালাভ কালারের জন্যই কিন্তু আমরা রূপো না, তামাকে আমরা মূলত চিনি এই লাল ধরনের যে কালার, সেই কালারটার জন্য, বাদামি লালচে রঙের কালারের জন্য একে আমরা সহজে চিনতে পারি। এবং একে কি কি থেকে আকরিক এর থেকে পাওয়া যায়? মূলত একে চ্যালকোরাইট থেকে একে পাওয়া যায়। মূলত একে কি থেকে পাওয়া যায়? না, একে মূলত চ্যালকোরাইটের থেকে আমরা পাই। এর ব্যবহার কি? দেখ, প্রথম যে ব্যবহার যেটা আমি বললাম যে বিদ্যুৎ পরিবহনে কাজে লাগে, এটা পৃথিবীর অন্যতম সেরা পরিবাহীদের মধ্যে একটা। তাছাড়া কি? জেনারেটরের মোটর তৈরি করতে কাজে লাগে, বৈদ্যুতিক তার তৈরি করতে কাজে লাগে, তাছাড়া মোটর গাড়ির ট্রান্সফরমার তৈরি করতে কাজে লাগে। এবং আমরা সবচাইতে বেশিভাবে প্রাচীন কাল থেকে যেভাবে ব্যবহার করে আসছি তামাকে, সেটা হচ্ছে যে তামাকে আমরা মুদ্রা ধাতু হিসেবে ব্যবহার করি। অর্থাৎ তামা দিয়ে আমরা বিভিন্ন মুদ্রা তৈরি করতে পারি। তুই যদি ইতিহাস পড়িস তো ইতিহাসের ক্ষেত্রেও দেখবি তুই তামা দিয়ে বিভিন্ন ধরনের কয়েন তৈরি হয়, এবং তাই আমরা কিন্তু তামা দিয়ে মুদ্রা ধাতুও তৈরি করি, বা তামাকে মুদ্রা ধাতুর মধ্যেও ফেলা হয়। ঠিক আছে? এরপর যদি আমরা আসি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কি? না, অ্যালুমিনিয়ামও হচ্ছে এক ধরনের পদার্থ, এক ধরনের ধাতু। এই ধাতু মূলত কিসের কাজে লাগে? না, এই ধাতু মূলত অত্যন্ত একটা হালকা ধাতু। এই ধাতু কি? অ্যালুমিনিয়াম হচ্ছে অত্যন্ত পরিমাণে একটা হালকা ধাতু। তাই হালকা ধাতু, এবং এতে কি পড়ে না? এতে মরিচা পড়ে না। এই ধাতুর মধ্যে মরিচা ধরে না। এই ধাতুর মধ্যে মরিচা ধরে না। তাই এই ধাতুকে হালকা এবং মরিচা না ধরার কারণে এই ধাতুকে আমরা এরোপ্লেন বা বিমানের যে খোলক বা বিমান তৈরির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা তৈরি করতে কিন্তু এই ধাতুর ব্যবহার করি। তাছাড়া বিভিন্ন মহাকাশযান যায়, সেই মহাকাশযানের খোলক তৈরি করার জন্য কিন্তু এটা আমরা ব্যবহার করি। তাছাড়া কিসে ব্যবহার করি? তাছাড়া বিভিন্ন রান্নার সামগ্রী হিসেবে এটা আমরা ব্যবহার করি, এবং প্যাকেজিং এর সামগ্রী হিসেবে আমরা এটাকে ব্যবহার করি। তাহলে আমরা দেখলাম যে অ্যালুমিনিয়াম এই ধাতুটা অত্যন্ত হালকা ধাতু, এটা কি কি ভাবে কি কোথায় কোথায় ব্যবহার হয়, এবং যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এটা কি জায়গা থেকে কোথা থেকে পাওয়া যায়, অর্থাৎ এর আকরিক গুলো কি। আকরিক এক হচ্ছে বক্সাইট। এই বক্সাইট থেকে কিন্তু এটা পাওয়া যায়। আমি এখানে লিখে দিলাম একবার, তোর নোটে যদিও লেখা আছে তাও আমি তোকে একবার লিখে দিলাম, কারণ এই জিনিসটা হচ্ছে প্রচন্ড একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। অ্যালুমিনিয়ামের যে আকরিক, এই অ্যালুমিনিয়ামের আকরিক কিন্তু তোকে জিজ্ঞেস করবেই করবে। ঠিক আছে? তাহলে এটা হলো অ্যালুমিনিয়াম। এরপর যদি আমরা আসি, তাহলে আমরা যে জিনিসটাকে দেখব সেটা হচ্ছে দস্তা। সেটা কি? না, সেটা হচ্ছে দস্তা। তাহলে দস্তা কি? না, দস্তা হচ্ছে আমরা বলতে পারি একটা ধাতু। দস্তা হচ্ছে একটা ধাতু, এবং এই ধাতু কিসের কাজে লাগে? এই ধাতু দেখতে কেমন? না, এই ধাতু হচ্ছে নীলাভ সাদা বর্ণের একটা ধাতু। তুই দেখ আমার এই পাশে, আমার এই পাশে এই জায়গাটায় দেখতে পাচ্ছিস যে এটা হচ্ছে দস্তা। এটা হচ্ছে
10টা। এই 10টা নীলাভ সাদা বর্ণের একটা ধাতু, এবং এই ধাতুকে কিসের কাজে লাগানো হয়? মূলত অন্যান্য ধাতুকে রক্ষা করতে কাজে লাগানো হয়। অন্যান্য ধাতুকে রক্ষা করতে, অর্থাৎ অর্থাৎ আমরা যদি দেখি লোহা, তাহলে লোহা যদি সাধারণ আমরা বাতাসের কন্ট্যাক্টে রাখি তাহলে কি হয়? মরচা পড়ে। তাহলে কি করতে হবে? না লোহার উপরে একটা দস্তার প্রলেপ দিয়ে দাও, যেটাকে এই প্রলেপ দেওয়ার পদ্ধতিটাকে আমরা বলি গ্যালভানাইজেশন। এই পদ্ধতিটাকে আমরা বলি গ্যালভানাইজেশন। এই গ্যালভানাইজেশন করে দেওয়ার ফলে কি হয়? না গ্যালভানাইজেশন করে দেওয়ার ফলে লোহার ওপরে দস্তার প্রলেপটা দিয়ে দিয়েছি, তাহলে লোহার ডাইরেক্ট বাতাসের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে না, বাতাসের সঙ্গে সংযোগ হচ্ছে না, এবং তার ফলে লোহাতে মরচেও পড়ছে না। এভাবে আমরা কি করছি? লোহা ধাতুটাকে কিন্তু আমরা রক্ষা করতে পারছি দস্তা দিয়ে। আর কি কি ভাবে তৈরি হয়? ব্যাটারি তৈরি করতেও আমরা কিন্তু দস্তা আমরা কাজে লাগাই। ব্যাটারির যে সেল, সেই সেলের মধ্যে আমরা দস্তাকে অ্যাজ এ ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করি। ঠিক আছে? ধাতুর রক্ষা কবচ, অর্থাৎ যেভাবে আমি বললাম যে একটা লোহাকে রক্ষা করতে কিভাবে ব্যবহার হয়, গ্যালভানাইজেশন পদ্ধতি আছে, আরো বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতির মাধ্যমে আমরা দস্তাকে ব্যবহার করি। ঠিক আছে? এরপর পরের ধাতুতে যদি আমরা আসি, তাহলে পরের দুটো ধাতু আমরা এখানে পাবো, সেটা হচ্ছে সোনা এবং রূপো। এক হচ্ছে সোনা আর দুই হচ্ছে রূপো। যদি আমরা সোনা দেখি, সোনা কি জিনিস? না সোনা হচ্ছে এই ধাতুটা মূলত একটা নিষ্ক্রিয় ধাতু বলা যায়। এই ধাতু প্রকৃতিতে হাজার হাজার বছর অপরিবর্তনীয় ভাবে থাকতে পারে, অর্থাৎ এ নিজে পরিবর্তিত না হয়েও পৃথিবীতে থাকতে কিন্তু পারে অনেক বছর। ঠিক আছে? তাহলে যদি পরিবর্তিত না হয়, এবং এই ধাতুটা পৃথিবীর মধ্যে কিন্তু খুব অল্প পরিমাণ আছে, খুব অল্প পরিমাণে, তাই এই ধাতুটা কি না অত্যন্ত মূল্যবান একটা ধাতু। আর মূল্যবান ধাতু আমরা কি করি? মূল্যবান ধাতু আমরা গয়না তৈরির কাজে লাগি, অর্থাৎ অলংকার ধাতু বলতে পারি। রূপোর ক্ষেত্রেও একদম সেম ব্যাপার, রূপোর ক্ষেত্রেও একই জিনিস। কিন্তু রূপোর একটা এক্সট্রা কোয়ালিটি আছে, একটা বেশি কোয়ালিটি আছে, যে রূপো কিন্তু সোনার থেকে একটু বেশি পাওয়া যায়, তাই রূপোর দামটা তুলনামূলক কম। এবং রূপো হচ্ছে, আমি যেটা তোকে যখন তামা বা কপার পড়াচ্ছিলাম তখন আমি বললাম যে রূপো রূপো কিন্তু তড়িৎ পরিবহনে সর্বোত্তম বা সবচাইতে ভালো তড়িৎ পরিবহন করতে পারে। সর্বোত্তম তড়িৎ পরিবাহক, তড়িৎ পরিবাহক, অর্থাৎ রূপো সবচাইতে ভালো কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, সবচাইতে বেশি ভালো পরিমাণে, সবচাইতে কম বাধায়, সবচাইতে তাড়াতাড়ি কিন্তু তড়িৎ এক জায়গার থেকে অন্য জায়গায় যদি কোনো একটা জিনিসের মধ্যে দিয়ে যেতে পারে, সেটা হচ্ছে রূপো, সেটা হচ্ছে রূপো বা এজি। ঠিক আছে? তাহলে এই ব্যাপারগুলো আমরা পড়ে নিলাম। আমরা কাকে বলে আকরিক সেটা পড়লাম, কাকে বলে খনিজ সেটা পড়লাম। তাছাড়াও আকরিক এবং খনিজ কিভাবে আমরা কোনো একটা জিনিসকে ভাগ করব সেই জিনিসটা পড়লাম। এবং আমরা আরেকটা জিনিস পড়লাম, যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের খনিজ, বিভিন্ন ধরনের আকরিক এবং বিভিন্ন ধরনের ধাতু, এই সম্পর্কে আমরা আলোচনা করলাম। ঠিক আছে? উইথ পিকচার অবশ্যই আমরা ছবি দেখে আমরা পড়লাম, অর্থাৎ এই ধরনের এইভাবে তুই যদি পড়াশোনাটা করতে পারিস তাহলে তুই এই জিনিসটা আর ভুলবি না। তাই জন্যই এই ছবিগুলো মানে অ্যারেঞ্জ করা, এই ছবি দিয়ে পড়ানোর সিস্টেমটা আমরা শুরু করেছি ওই জন্যই, যাতে তোদের বুঝতে কোনো অসুবিধা না থাকে এবং তোরা যাতে কোনোভাবে এই জিনিসটা ভুলে না যাস। একবার পড়বি আমার ক্লাসে এসে, আর জীবনেও ভুলবি না। একবার পড়বি, বাড়িতে গিয়ে একবার জাস্ট রিডিং দিয়ে নিবি, এই নোটটা দিতে পারিস, নিজের পাঠ্য বই যেটা আছে সেটা দিতে পারিস, আর জীবনেও ভুলবি না। ঠিক আছে? তাহলে যদি ভালো লেগে থাকে আরেকবার বলবো, সাবস্ক্রাইব করে নে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নে, আর ক্লাসটা একটা লাইক দিয়ে দে। ঠিক আছে? এর পরের অংশ কি না, পরের অংশ হচ্ছে সংকর ধাতু এবং জীবাশ্ম। সংকর ধাতু এবং জীবাশ্ম, মন দিয়ে বুঝ। সংকর ধাতু, ধাতু এতক্ষণ আমরা কি পড়লাম? না এতক্ষণ আমরা পড়লাম ধাতু, এতক্ষণ আমরা পড়লাম ধাতু। এরপর আমরা কি পড়ছি? না ধাতুর সঙ্গে একটা জিনিস যোগ করে দিচ্ছি, যেটা হচ্ছে সংকর। সংকর, তাহলে সংকর ধাতু কি জিনিস? সংকর ধাতু তৈরি করার
বা প্রয়োজনীয়তাটা কি, সংকর ধাতু কেন তৈরি করব, সংকর ধাতু তৈরি করলে আমাদের লাভ কি হবে, আমরা কি কি সুবিধা পাবো, এই সমস্ত জিনিসগুলো তোকে আমি এক্ষুনি এই ক্লাসের মধ্যে আলোচনা করে দেব। ঠিক আছে, সংকর ধাতু হলো, সংকর কথাটার মানে, তার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সংকর কথাটার মানে কি। সংকর কথাটার মানে তুই এখানে পড়, তুই আপার ক্লাসে বা উঁচু ক্লাসে যখন পড়বি তখন তুই মাধ্যমিকে দেখতে পারবি সংকর উদ্ভিদ বা সংকর জীব, সেই সময়ও তোর এই কনসেপ্ট বা এই ধারণাটা কাজে লাগবে। তাই বলছি মন দিয়ে শোন। সংকর জিনিসটা কি না, সংকর হচ্ছে যখন আমরা দুটো আলাদা আলাদা বস্তু, যখন আমরা দুটো আলাদা আলাদা বস্তু, আলাদা আলাদা বস্তু, আলাদা বস্তু একসঙ্গে যোগ করব, একসঙ্গে যোগ করব, এই একসঙ্গে যোগ করার পরে যে জিনিসটা তৈরি করব সেই জিনিসটাকেই আমরা বলবো সংকর, সেই জিনিসটাকেই আমরা বলবো সংকর। অর্থাৎ সংকর ধাতু, সংকর ধাতু অর্থাৎ এক্ষেত্রে দুটো আলাদা ধাতু একসঙ্গে যোগ করে একটা নতুন ধরনের ধাতু তৈরি করার যে পদ্ধতি সেটাকে বলছি সংকরায়ন। সংকরায়ন, রায়ন অর্থাৎ সংকর ঘটানোর পদ্ধতি, সেটাকে বলছি সংকরায়ন। এবং এই যে আলাদা ধাতুটা তৈরি হলো এটাকে আমরা বলবো সংকর ধাতু। দুটো আলাদা ধাতু, দুটো আলাদা আলাদা ভাবে তৈরি ধাতু, এই দেখ এখানে আমরা, তাহলে ধাতু তো নরম হয় না, ধাতু তো হয় কঠিন এবং ধাতু তো হয় শক্ত, তাহলে ধাতুকে আলাদা করব এই একসঙ্গে যোগ করব কিভাবে, না একসঙ্গে যোগ করব এইভাবে যে সেখানে আমরা দুটো ধাতুকে গলাবো, দুটো ধাতুকে গলাবো বা গলন পদ্ধতির ব্যবহার করব বা গুলিত করে একসঙ্গে দেব এবং দুটো ধাতুকে একসঙ্গে আমরা যদি যোগ গলিয়ে একসঙ্গে ঘেটে দিই যেমন শরবত তৈরি করি, সেইভাবে আমরা তৈরি করব সংকর ধাতু। সেটা যখন ঠান্ডা হয়ে একটা তোর নতুন ধাতুর রূপ নেবে সেটাকে আমরা দেখব যে সংকর ধাতু হয়ে গেছে। তাহলে এখানে দেখ সংকর ধাতু কি জিনিস আমরা পড়লাম। সংকর ধাতুটা তুই বলবি যে স্যার সংকর ধাতু তৈরি করব কিভাবে, কি জন্য সংকর ধাতু তৈরি করব, না এর উদ্দেশ্য, এর উদ্দেশ্য হচ্ছে ধাতুর শক্তি বাড়ানোর জন্য। অর্থাৎ তুই এখানে যদি দেখিস, এখানে যদি দেখিস যে আমি নিয়েছিলাম কি না, আমি নিয়েছিলাম লোহা, এই লোহা যেটা আছে এই লোহা কি হয় না, এই লোহা প্রকৃতিতে অনেক দিন রেখে দিলে এটা মরচে পড়ে নষ্ট হয়ে যায়, কিন্তু এই লোহার সঙ্গে তুই যদি সামান্য পরিমাণ কার্বন মিক্স করে দিস, এই লোহার সঙ্গে তুই যদি সামান্য পরিমাণ কার্বন মিক্স করে দিস, লোহার সঙ্গে সামান্য পরিমাণ কার্বন মিক্স করে দিস, তাহলে কিন্তু তুই যে জিনিসটা পাবি সেই জিনিসটাকে বলবো ইস্পাত, সেই জিনিসটাকেই বলছিস ইস্পাত। ইস্পাত অর্থাৎ স্টিল, স্টিল। আর এই স্টিল মরচে পড়ে না, স্টিলে মরচে পড়ে না, স্টিলের নমনীয়তা অনেক বেশি, স্টিল লোহার থেকে অনেক বেশি শক্ত, এই ধরনের সমস্ত যে বৈশিষ্ট্য এগুলো লোহার থেকে অনেক বেশি উন্নত এবং কার্বনের ক্ষেত্রেও অনেক বেশি উন্নত। বা ব্রোঞ্জ যদি আমি ধরি, ব্রোঞ্জের ক্ষেত্রেও কিন্তু আমরা কি মেশাই না, এক্ষেত্রে মেশাই টিন, এক্ষেত্রে মেশাই টিন প্লাস এর সঙ্গে যুক্ত করি তামা, টিন এবং তামা। তুই দেখ টিন এবং তামা দুটোর থেকে উন্নত একটা ধাতু যদি হয় সেটা হচ্ছে ব্রোঞ্জ, দুটোর থেকে উন্নত যদি ধাতু হয় সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ব্রোঞ্জ, ব্রোঞ্জ, হ্যাঁ কি না, হ্যাঁ। তাহলে তাহলে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে কোনো একটা ধাতুর থেকে উন্নত একটা ভ্যারাইটি বা উন্নত একটা জিনিস তৈরি করা এবং সেই জিনিসটা যাতে তাদের শক্তি বাড়ে, তাদের ক্ষয় কম হয় অর্থাৎ কম তাড়াতাড়ি ক্ষয়ে যায়, নতুন বৈশিষ্ট্য দেয়, এইভাবে এই জন্য আমরা কিন্তু কি তৈরি করি না, এই জন্যই আমরা সংকর ধাতু তৈরি করি। এই জিনিসগুলো সব দেখ তোর এই জায়গায় দেওয়া আছে, এখানে কিন্তু লেখা আছে, এটাই আমি বোঝালাম। যদি পিতল করিস তাহলে পিতল কি কি দিয়ে তৈরি করবি তুই না, পিতল তুই তৈরি করবি এক তো তামা মেশাবি এবং তামার সঙ্গে তুই দস্তা মেশাবি, তামা এবং দস্তা মিশিয়ে তুই পিতল তৈরি করতে পারিস। তাহলে এই হলো সংকর ধাতু, সংকরায়ন বা সংকর কিভাবে তৈরি হয়, সংকর ধাতু কিভাবে তৈরি করা যায়, তাছাড়া সংকর ধাতু তৈরি করার উদ্দেশ্য কি জন্য সংকর ধাতু তৈরি করব, তাছাড়া সংকর ধাতু কি কি সংকর ধাতু হয়
তার দুটো চারটে উদাহরণ দিলাম, যেমন আমরা ইস্পাত দেখলাম, ব্রোঞ্জ দেখলাম, পিতল দেখলাম, কি দিয়ে হয়, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো সমস্ত দেখলাম। আশা করছি এই যে সংকর ধাতু কাকে বলে, কি জন্য হয়, কিভাবে মিশ্রিত করে আমরা ব্যাপারটা তৈরি করছি এবং কিছুগুলো উদাহরণ, এই সমস্ত জিনিসগুলো তুই আশা করছি বুঝে গেছিস। তোর ব্যবহার যদি দেখ, ইস্পাত অত্যন্ত শক্ত একটা জিনিস। ইস্পাতের ব্যবহার যদি আমরা লিখতে চাই, কোথায় ব্যবহার হয়? রেলের লাইন তৈরি করতে ইস্পাত ব্যবহার হয়, বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করতে ইস্পাত তৈরি হয়, ইস্পাত ব্যবহৃত হয়। এইভাবে বিভিন্ন জায়গায় ইস্পাত দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি। যদি আমরা দেখি ব্রোঞ্জ, ব্রোঞ্জ কিসে ব্যবহৃত হয়? অনেক ক্ষেত্রে মুদ্রা তৈরি করতে ব্যবহার হয়, ছোট কয়েন, কিংবা দেখবি অলিম্পিক্স কিংবা বিভিন্ন স্পোর্টসের মেডেল তৈরি করতে এটা ব্যবহার হয়, অর্থাৎ এটাকে আমরা একটা মুদ্রা ধাতু বলতে পারি। তাছাড়া ব্রোঞ্জ আর কিভাবে ব্যবহার হয় না, তাছাড়া ব্রোঞ্জ আমরা বিভিন্ন মূর্তি তৈরি করতে ব্যবহার হয়, মেডেল তৈরি করতে তো বললাম, তাছাড়া বিভিন্ন আগে তৈরি হতো তোর বিভিন্ন লেখনী, অর্থাৎ রাজা যারা ছিলেন তারা বিভিন্ন ধরনের জিনিস লিখে রাখতেন এই ব্রোঞ্জ প্লেটের মধ্যে, সেটা তৈরি হয়। পিতল, পিতল কি? পিতল মূলত থালা বাসন তৈরি করতে ব্যবহৃত হয়। আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি যে পিতলের থালা বাসন গিফট করা হয়, কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে তুই দেখেছিস যে পিতলের থালা বাসনে তোকে খাওয়ানো হয়, হ্যাঁ কি না? তাহলে এই সমস্ত জিনিসের ক্ষেত্রে আমরা এই যে ধাতুগুলো আছে, এই ধাতুগুলো ব্যবহার করি। ব্যবহারগুলো আমি বললাম তোকে। এরপর যে অংশটায় আসবো, সেই অংশটা হচ্ছে যে জীবাশ্ম। জীবাশ্ম কি? এই জীবাশ্ম জিনিসটা হচ্ছে, তুই যেমন ভাবে পাললিক শিলা পড়লি, যেমন ভাবে কি পড়লি না, পাললিক শিলা পড়লি, পাললিক শিলা পড়লি, ঠিক একই পদ্ধতিতে জীবাশ্ম তৈরি হয়। ঠিক একই পদ্ধতিতে কিন্তু এক্ষেত্রে তোর জীবাশ্ম তৈরি হয়। জীবাশ্ম কোথায় দেখা যায় না, জীবাশ্ম দেখা যায় পাললিক শিলার মধ্যে। জীবাশ্ম কোন জায়গার মধ্যে দেখা যায় না, জীবাশ্ম দেখা যায় পাললিক শিলার মধ্যে। জীবাশ্ম কিভাবে তৈরি হয় না, জীবাশ্ম ঠিক যেভাবে পাললিক শিলা তৈরি হয়, স্তরে স্তরে পলি জমা হচ্ছে, স্তরে স্তরে কি জমা হচ্ছে, আমি এখানে আবার ছবিটা আঁকছি, এখানে আবার ছবিটা আঁকছি। এটা কি না, এটা হচ্ছে সমুদ্র তল, এটা হচ্ছে সমুদ্র তল। এই সমুদ্র তলের মধ্যে আস্তে আস্তে কি হচ্ছে, পলি জমা হচ্ছে, পলি জমা হচ্ছে। এই একটা স্তর হলো, এই একটা স্তর হলো, এরপর অন্য আরেকটা স্তর, এই হচ্ছে 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 কি না, এই হচ্ছে অন্য আরেকটা স্তর। তাহলে এটা কি? এটা হচ্ছে পাললিক শিলা, হ্যাঁ কি না? এটা কি হচ্ছে না, এটা হচ্ছে কি পাললিক শিলা, এটা হচ্ছে পাললিক শিলা, পাললিক শিলা। আর এই পাললিক শিলার মধ্যে যদি মনে কর এই যে স্তরে স্তরে জমা হচ্ছে, এই স্তরে স্তরে জমা হওয়ার সময় যদি কোনো একটা সামুদ্রিক কোনো প্রাণী মারা যায়, অর্থাৎ ধর এটা একটা তিমি মাছ, এখানে এটা একটা স্তর, এই স্তরটার মধ্যে আরেকটা কি হচ্ছে না, এই স্তরটার মধ্যে আরেকটা আরেকটা স্তর এরকম ভাবে পড়ছে, এর উপরে আরেকটা স্তর পড়বে, এর উপরে আরেকটা স্তর পড়বে। এই যে এখানে মাঝে যে স্তরটা আছে, স্তরের অংশটা বুঝতে পারছিস? অর্থাৎ এখানে একটা স্তর পড়লো, এখানে যদি তিমি মাছটা, এটা তিমি মাছ, এটা ধর তিমি মাছ, এই তিমি মাছটা পড়ে গেল এরকম ভাবে, এর ওপরে যে একটা স্তর পড়লো, এর এই পুরোটা নিয়ে কি হবে, এই পুরোটা নিয়েই একটা কিন্তু পাললিক শিলা তৈরি হয়ে যাবে, এই পুরোটা নিয়েই একটা পাললিক শিলা তৈরি হয়ে যাবে। আর এই পাললিক শিলাটার মধ্যে এটা নিয়ে একটা পাললিক শিলা তৈরি হয়ে যাবে। আর এই পাললিক শিলাটার মধ্যে এই যে তিমি মাছের যে অংশটা থাকলো, এই যে তিমি মাছের যে অংশটা থাকলো, এই তিমি মাছের অংশটা কি থাকবে? হ্যাঁ, এই তিমি মাছের দেহটা কি থাকবে না, দেহটা কি হয়ে যাবে না, পচে নষ্ট হয়ে যাবে। কিন্তু তিমি মাছের যে অংশটা, তিমি মাছের যে ছাপটা, সেই ছাপটা থেকে যাবে। কিংবা ধর কোনো একটা শামুক এটার মধ্যে পড়ে গেল, একটা শামুক, এই শামুকটা কি হবে, এই শামুকটা এটার মধ্যে থেকে যাবে, এটার মধ্যে এই শামুকটা থেকে যাবে, অর্থাৎ শামুকের যে ছাপটা, সেই ছাপটা থেকে যাবে। অর্থাৎ আমি যদি এক্ষেত্রে দেখি, তাহলে এই দেখ, এই দেখ, এক্ষেত্রে তুই কি দেখতে পাচ্ছিস না, এই যে ছাপটা থেকে যাচ্ছে, এই যে ছাপটা, এই ছাপটা কিসের ছাপ না, এটা একটা প্রাণীর ছাপ, এটা একটা প্রাণীর ছাপ, এটা হলো একটা প্রাণীর ছাপ। আর এই ছাপটা থেকে গেল, এটাই মূলত কি, এই ছাপটা কিন্তু থেকে যাচ্ছে,
এটা কি? এটাই হচ্ছে জীবাশ্ম। এই ছাপটা যেটা থেকে যাচ্ছে এটাই হচ্ছে একটা জীবাশ্ম। এটাই হচ্ছে একটা জীবাশ্ম। ঠিক আছে, বুঝতে পেরেছি। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছি। এই জায়গাটা বুঝতে অনেক অসুবিধা হয়, কিন্তু আশা করি আমাদের কাছে ছবি আছে, আমরা যেমন ভাবে বোঝালাম তাতে বুঝতে কোনো প্রবলেম না হওয়ার কথা। যদি কোনো জায়গায় কোনো প্রবলেমে পড়িস তাহলে অবশ্যই তুই আমাকে মেসেজ করবি। এই তুই কমেন্ট বক্সে মেসেজ করতে পারিস, কিংবা তুই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে মেসেজ করতে পারিস। এই যে টেলিগ্রাম গ্রুপ, এই টেলিগ্রাম গ্রুপে গিয়ে তুই কিন্তু মেসেজ করতে পারিস, মেসেজ করতে পারিস। ঠিক আছে, পরের অংশ দেখি। পরের অংশে কি আছে তোদের? না, পরের অংশে আছে ধাতু, সংকর ধাতু এবং জীবাশ্ম, যেটা আমি তোকে বললাম এখনই। এরপর পরের অংশে আছে তোদের যে কিভাবে জীবাশ্ম তৈরি হয়। দেখ, সেই অংশটাই আমি তোকে বোঝালাম এক্ষুনি যেটা বোঝালাম এইখানে। দেখ, প্রথমে কি হলো, এটা সমুদ্র, এটা সমুদ্র, এটা কি? সমুদ্রের পলিস্তর, এটা হচ্ছে পলিস্তর। পলিস্তর, এটা সমুদ্রের জলস্তর, জলস্তর। এর মধ্যে কি হলো না, এর মধ্যে এই প্রাণীটা, এর মধ্যে যে এই প্রাণীটা আছে, এই প্রাণীটা এসে পড়ে গেল, এ মরে গেছে, মরে গেছে, এই প্রাণীটা এসে এখানে পড়লো। এবার এর ওপরে কি হচ্ছে না, এর ওপরে আরেকটা স্তর পড়ে যাচ্ছে, এর উপরে আরেকটা কি হচ্ছে না, স্তর পড়ে যাচ্ছে। এখানে দেখ, এটা আগের স্তরটা ছিল নিচ দিকে, এর উপরে আরেকটা, এই যে স্তর, এই স্তরটা এর উপরে, এই স্তরটা পড়ে গেল, এর উপরে এই স্তরটা পড়ে গেল। এরপর কি হলো, এটা যদি আমরা দেখি ফার্স্ট স্টেপ, এটা দেখব সেকেন্ড স্টেপ। এটা কি হলো না, ওর উপরে আরেকটু স্তর পড়লো। দেখ, ওর উপরে কিন্তু এই স্তরটা একটা আছে, এটা আগে ছিল, এটা আরেকটা নতুন স্তর পড়ে গেছে, এটার উচ্চতা কি হচ্ছে, বাড়ছে। এটা কিন্তু যেমন ছিল সেরকমই আছে। এটা হচ্ছে থার্ড স্টেপ। থার্ড স্টেপ হলো, এবার অনেক বছর এদিকে কি হচ্ছে না, এদিকে কিন্তু কি হচ্ছে, এদিকে সময় যাচ্ছে, সময় কি হচ্ছে, সময় আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, সময় প্লাস হচ্ছে, সময় বাড়ছে। তাহলে একদিন যখন এটা হয়েছিল, তার কিছু বছর পরে এটা হলো, তার আবার কিছু বছর পরে এটা হলো, এরপর মনে কর 1000 বছর পরে, এরপর 1000 বছর পরে, 1000 বছর পরে যখন আমি এই পাথরটা পাবো এবং এই পাথরটাকে আমি ভাঙবো, এই পাথরটা কোনো রকমে ভেঙে যাবে কিংবা ভাঙবো, তখন আমি কি পাবো, তখন আমি এইরকম একটা আকার পাবো। তখন কি আমি এই প্রাণীটাকে পাবো? প্রাণীটাকে পাবো না, কিন্তু একটা আকার পাবো, প্রাণীর আকার। এটাকে আমি কি বলবো, এটা পাচ্ছি আমি কি না, পাচ্ছি আমি একটা প্রাণীর, একটা প্রাণীর, প্রাণীর আকার, এবং যাকেই আমি কি বলছি, জীবাশ্ম, যাকে আমি বলছি জীবাশ্ম। ঠিক আছে, দেখ, জীবাশ্ম তৈরির যে পদ্ধতি সেটা তুই বুঝে গেলি। এটা কি না, এটা হচ্ছে জীবাশ্ম তৈরির পদ্ধতি, জীবাশ্ম তৈরির পদ্ধতি। ঠিক, হ্যাঁ, তাহলে এবার যে জিনিসটাই আসবো সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তাহলে জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম, জীবাশ্ম জ্বালানি, জ্বালানি, জীবাশ্ম জ্বালানি কি জিনিস বা জীবাশ্ম জ্বালানি কয় ধরনের, এই জিনিসগুলো আমরা আসবো। মূলত যদি জীবাশ্ম জ্বালানিকে আমরা দেখি, তাহলে জীবাশ্ম জ্বালানি হচ্ছে যেরকম ভাবে পাললিক শিলা তৈরি হয় ঠিক সেরকম ভাবেই তোর জীবাশ্ম জ্বালানি তৈরি হয়। কিভাবে জীবাশ্ম জ্বালানি তৈরি হয়, যদি একটা জঙ্গল ছিল, একটা জঙ্গল, এই যে জঙ্গল, এই জঙ্গলটা যদি কি হয়, অনেক বছর আগে কোনো একটা দুর্ঘটনার ফলে, কোনো একটা দুর্ঘটনার ফলে মাটির নিচে চলে যায়। এই জঙ্গলটা যদি কোনো একটা দুর্ঘটনার ফলে মাটির নিচে চলে যায়, মাটির নিচে মাটি চাপা পড়ে যায়, তাহলে কি হয় না, এর ওপরে অনেক মাটির স্তর এসে যায়, এবং সেই মাটির স্তরগুলো একে কি করবে না, মাটির স্তরগুলো একে চাপ দেবে, একে প্রচন্ড পরিমাণে চাপ দেবে, এবং ভূপৃষ্ঠ একে প্রচন্ড পরিমাণে গরম দেবে। এই চাপ এবং গরম, আর এখানে কি নেই না, এখানে অক্সিজেন থাকে না, তাহলে চাপ, একদিকে চাপ দিচ্ছে, একদিকে গরম দিচ্ছে, আর অক্সিজেন পাচ্ছি না, তাহলে চাপ, গরম আর অক্সিজেনহীনতায় এটা পরিবর্তিত হয়ে একটা কালো পদার্থে পরিণত হয়। আর এই কালো পদার্থটাকে আমরা বলি জীবাশ্ম জ্বালানি, একে আমরা বলি জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল। এই ফসিল ফুয়েল এটা মূলত কয় প্রকারের হয়,
এটা মূলত আমরা যদি দেখি যে জীবাশ্ম জ্বালানি মূলত 3 প্রকারের হয়। জীবাশ্ম জ্বালানি মূলত কয় প্রকারের হয়? এটা মূলত 3 প্রকারের হয়। তাহলে এই যে পদ্ধতিটা যে কিভাবে তৈরি হয়, এক জৈব পদার্থের জমা হওয়া, অর্থাৎ কিভাবে জমা হয় না, একটা জঙ্গল ছিল, তুই এখানে দেখতে পাচ্ছিস এই যে জঙ্গল, এই জঙ্গলটা এক সময় কি হলো না মাটির নিচে চলে গেল, এবং মাটির নিচে চলে যাওয়ার পরে এই যে অক্সিজেনহীন পরিবেশের একটা তৈরি হলো যেখানে অক্সিজেন থাকছে না, এবং তার ফলে কি হচ্ছে না, তার ফলে এর উপরে প্রচুর পরিমাণে একটা মাটির স্তর চলে এলো, এই মাটির স্তরটা একে কি করছে না চাপ দিচ্ছে, এবং এইদিকে কি হচ্ছে না ভূপৃষ্ঠ প্রচুর পরিমাণে গরম দিচ্ছে। আর একদিকে কি হচ্ছে দেখ, এইদিকে সময়টা বেড়ে যাচ্ছে, সময়টা বেড়ে যাচ্ছে, এদিকে এটা হচ্ছে সময়ের গ্রাফ। তাহলে সময়টা বেড়ে যাচ্ছে, মাটি চাপ দিচ্ছে, ভূপৃষ্ঠ থেকে গরম আসছে এবং সেখানে অক্সিজেন নেই। এই যে পরিবেশটা, এই পরিবেশটাতে সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, তাপ এবং চাপের ফলে পরিবর্তিত হয়ে কোটি কোটি বছর ধরে তার রাসায়নিক যে গঠন, সেই রাসায়নিক গঠন চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে, এবং একটা কালো পদার্থে তৈরি হয়। সেই কালো পদার্থটা কয় ধরনের হতে পারে? এটা মূলত কয় ধরনের হতে পারে না, এটা মূলত 3 ধরনের হতে পারে। এক কি হতে পারে? এক কঠিন পদার্থ হতে পারে, এক কি হতে পারে তরল পদার্থ হতে পারে, আর এক কি হতে পারে না গ্যাসীয় পদার্থ হতে পারে। যেটা তোর হয় কঠিন পদার্থ, যেটা তোর হয় কঠিন পদার্থ সেটাকে আমরা কি বলি? যেটা তোর হয় কঠিন পদার্থ সেটাকে আমরা কি বলি না, সেটাকে আমরা বলি কয়লা, সেটাকে আমরা বলি সাধারণ কয়লা। এই যে কয়লা দেখতে পাচ্ছিস তুই এখানে, এখানে যে কয়লাটা দেখতে পাচ্ছিস সেটাকে আমরা বলি কয়লা, যখন কঠিন পদার্থ তৈরি হয়। কয়লায় কি হয় না, কয়লা কালচে বাদামি রঙের একটা পাললিক শিলার একটা স্তর, এটা মূলত কি ধরনের শিলার স্তর? পাললিক শিলা। আমি তোকে বললাম যে এখনই যে পাললিক শিলা যেমন রকম ভাবে তৈরি হয়, কয়লাও ঠিক সেরকম ভাবেই তৈরি হয়, পাললিক শিলার একটা স্তর। এই কয়লা কয় কয় ধরনের হয়? মূলত কয়লা 4 ধরনের হয়, 1, 2, 3 এবং 4। তাহলে 4টে ধরনের কি হয়? নো, প্রথমে আমরা যে কয়লাটা পাবো সেটাই 90%-এর মতো, সেই কয়লাটার মধ্যে 90%-এর মতো কার্বনের অংশ থাকবে। কার্বন, কার্বন কত থাকবে না, কার্বন থাকবে 90%, ওটা পুরো পুরো একদম কার্বনে ঠাসা থাকবে। সেই কয়লাটাকে আমরা বলি অ্যানথ্রাসাইট কয়লা। সেই কয়লাটাকে আমরা মূলত বলি অ্যানথ্রাসাইট কয়লা, এটাকে বলি অ্যানথ্রাসাইট কয়লা। ঠিক আছে, এবার যে কয়লা, এবার যেই কয়লাটার মধ্যে, যে কয়লাটার মধ্যে প্রায় 60% মতো থাকবে, যে কয়লাটার মধ্যে প্রায় 60%-এর মতো থাকবে, অর্থাৎ একটু কম থাকবে, সেই কয়লাটাকে আমরা বলবো, যে কয়লাটায় 60%-এর মতো থাকবে, 60% একটু বেশি কিংবা 60% একটু কম, সেই কয়লাটাকে আমরা মূলত বলবো কি কয়লা না, সেই কয়লাটাকে আমরা বলবো বিটুমিনাস কয়লা। সেই কয়লাটাকে আমরা বলবো বিটুমিনাস কয়লা। এবং যে কয়লার মধ্যে আরেকটু কম থাকবে, 35-45%-এর মতো থাকবে, 35-45%-এর মতো থাকবে, সেই কয়লাটাকে আমরা মূলত বলবো যে লিগনাইট কয়লা। লিগনাইট কয়লা, লিগনাইট, এই যে এখানে লিগনাইট দেওয়া আছে, এই লিগনাইট কয়লা সেখানে থাকবো। এটা কত থাকবে না 35-30 থেকেই ধর, 30-50% ধর, এই কয়লাটাকে আমরা বলবো লিগনাইট কয়লা, এটাকে আমরা বলবো লিগনাইট কয়লা, লিগনাইট কয়লা। এরপর যদি আমরা দেখি আরো কম, তাও আরো কম থাকে, অর্থাৎ একদম তলানির দিকে, একদম 25% থেকে 35%-এর মধ্যে, 35% থেকে 25% থেকে 35%-এর মধ্যে, সেই কয়লাটাকে আমরা বলবো বিটুমিনাস, সাব বিটুমিনাস কয়লা। সেটাকে আমরা কি বলবো? সাব বিটুমিনাস কয়লা। তাহলে আমরা কয়লা দেখলাম কয় ধরনের না, কয়লা এখানে দেখলাম আমরা 4 ধরনের, 4 ধরনের কয়লার ভাগ আছে, প্রকারভেদ হচ্ছে 4 টাইপস বা 4 ধরনের, 4 ধরনের। এই 4 ধরনের কয়লা পার্সেন্টেজ দেখলাম যে কি কত রকমের কত কত পার্সেন্টের কার্বন থাকলে তাকে কাকে কি বলবো। এরপর যদি আমরা আসি তাহলে আমরা দেখব যে আমরা কত ধরনের দেখলাম যে প্রাকৃতিক জ্বালানি হয় বা ফসিল ফুয়েল হয়। ফসিল ফুয়েল কত ধরনের হয় আমরা দেখলাম, এক তো হয় কঠিন, এক তো হয় কঠিন অর্থাৎ কয়লা, দুই কি দেখলাম, দুই দেখলাম তরল। এই তরল যে পদার্থটা, এই তরল পদার্থটাই হচ্ছে মূলত ক্রুড অয়েল, তরল পদার্থটাই মূলত হচ্ছে ক্রুড অয়েল।
ক্রুড অয়েল, এই তরল পদার্থটাকেই আমরা মূলত বলছি কি না, এটাকেই বলছি ক্রুড অয়েল। এই যে কালো বর্ণের যে একটা পদার্থ তুই দেখছিস, এই কালো বর্ণের পদার্থটা হচ্ছে ক্রুড অয়েল। এটা কি থাকে না, এটা সেম ভাবে যেমন কয়লা তৈরি হয়েছে সেরকম ভাবেই এটাও তৈরি হয়েছে। এটার ব্যবহার কি না, এটার ব্যবহার হচ্ছে সমস্ত ধরনের গাড়ি চলছে এই ক্রুড অয়েল দিয়ে। অর্থাৎ ক্রুড অয়েলের থেকে যে পরিমাণ যে জিনিসগুলো বেরিয়েছে, কি কি বেরিয়েছে না, এটার থেকে ডিজেল তৈরি হতে পারে, এটার থেকে কেরোসিন তৈরি হতে পারে, বিভিন্ন ধরনের লুব্রিকেট তৈরি হতে পারে, এটার থেকে পেট্রোল তৈরি হতে পারে, পিচ তৈরি হতে পারে। এই সমস্ত ধরনের জিনিসগুলো কিন্তু ক্রুড অয়েল থেকে তৈরি হতে পারে। এবং ক্রুড অয়েল এর এই জন্যই দরকার যে এগুলো তৈরি করার জন্য। তাহলে ক্রুড অয়েল কি, ক্রুড অয়েল প্রচন্ড পরিমাণে আমাদের জন্য কার্যকরী এবং আমাদের জন্য উপযোগী। তাই একে কি বলা হয়, এর আরেকটা নাম আছে যার নাম হচ্ছে তরল সোনা। এর নাম হচ্ছে তরল সোনা। এই নামটা কিন্তু তোর পরীক্ষায় দেয়, আর এই নামটা তাই তোকে মনে রাখতে হবে, ঠিক আছে। পরেরটায় যদি আমরা যাই, গ্যাসীয় পদার্থ, অর্থাৎ আমরা যে ফসিল ফুয়েল দেখলাম, ফসিল ফুয়েলের প্রথমে দেখলাম কঠিন ফসিল ফুয়েল কিছুগুলো, তারপরে দেখলাম তরল ফসিল ফুয়েল কিছুগুলো, এখন দেখব যে গ্যাসীয় ফসিল ফুয়েল। তাহলে গ্যাসীয় ফসিল ফুয়েলটা কি জিনিস না, গ্যাসীয় ফসিল ফুয়েল হচ্ছে যে যখন এই যে তুই তেলটা বার করতে যাচ্ছিস, তো ক্রুড অয়েলটা বের করতে যাচ্ছিস, তখন সেখানে কিছু ন্যাচারাল গ্যাস থাকে, কিছু গ্যাসীয় উপাদান থাকে। যে গ্যাসটা মূলত এক হয় মিথেন, সেই গ্যাসটা একটা হয় মূলত মিথেন। এই মিথেন কি করে না, এই মিথেন আগুন জ্বলতে পারে, মিথেন দিয়ে আগুন জ্বলতে পারে। এখানে দেখ, রান্নার গ্যাস, রান্নার গ্যাসে কি থাকে না, রান্নার গ্যাসে মূলত মিথেন থাকে, না হলে কিছু পরিমাণে প্রোপেন থাকে, কিছু পরিমাণে বিউটেন থাকতে পারে। তাহলে মিথেন, প্রোপেন, বিউটেন এই সমস্ত যে গ্যাস, এগুলোকে আমরা কি বলি না, এই সমস্ত গ্যাসগুলোকে বলি ন্যাচারাল গ্যাস। এগুলোও কিন্তু কিসের ধরন না, ফসিল ফুয়েলের একটা ধরন। গ্যাসীয় যে ফসিল ফুয়েল, এই যে ধরনটা আমি লিখে দিয়েছি, এখানে গ্যাসীয় যে উপাদান, এই গ্যাসীয় উপাদানের মধ্যে আমরা থাকছি। তাহলে এর মধ্যে এটা দুটো কোশ্চেন তোদের আসে, যেটা হচ্ছে যে ইথেন, প্রোপেন, তাছাড়াও সামান্য পরিমাণে বিউটেন, এগুলো কিসে থাকে না, এগুলো থাকে রান্নার কাজে ব্যবহৃত হয়। এক্ষেত্রে গ্যাস দুই ধরনের হয়, কি হয়, এক হয় সিএনজি, অর্থাৎ কি, সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই নামটা মুখস্থ করে রাখবি, কারণ এটা তোর এমসিকিউতে দিতে পারে, কিংবা তোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দিতে পারে, যে কোনো জায়গায় এই নামটা দিতে পারে। এটা কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আরেকটা কি হয়, যে জিনিসটা হচ্ছে এলএনজি বা এলপিজি। এই এলপিজি ফর্মটা তুইও জানিস। দেখ, এখানে আমরা যে ছবিটা দিয়ে রেখেছি, এখন এর একটা সমস্যার কথা ভেবে এখানে ছবিটা দেওয়া আছে যে এলপিজি গ্যাস এখন পাওয়া যাচ্ছে না। বলছে চল দেখে যাই, আমরা আগে গুহাতেই ঠিক ছিলাম, এখানে এখন গ্যাস পাওয়া যাচ্ছে না। জীবাশ্ম জ্বালানি, তোকে এখানে দুটো ফুল ফর্ম জেনে রাখতে হবে। সিএনজি অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। দেখ, এখানে আমার দেওয়া আছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এখানে আমি দিয়ে রেখেছি যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। দেখ, এই জায়গাটার মধ্যে দেখ দেওয়া আছে, এই যে এখানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এবং এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এটা বেশিভাবে পরিচিত এলপিজি রূপে। এলপিজি লিকুইফাইড ন্যাচারাল যে জায়গায় আছে, সে জায়গাটায় তুই বলে দিবি পেট্রোলিয়াম, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে, সেটাকে বলে এলএনজি। তাহলে এই ব্যাপারগুলো আমি দেখলাম, এই ব্যাপারগুলো আমরা শিখলাম, এই ব্যাপারগুলো আমরা করতে পারবো। এরপর তুই বলবি যে স্যার ক্রুড অয়েল তো আছে, তাহলে ক্রুড অয়েলের ব্যবহার কি। ক্রুড অয়েলের ব্যবহার হচ্ছে যে ক্রুড অয়েলকে যদি ব্যবহার করি, তাছাড়াও যদি আমরা জীবাশ্ম জ্বালানিকে ব্যবহার করি, কাকে ব্যবহার করি না, যদি আমরা জীবাশ্ম জ্বালানিকে পুরোটার ব্যবহারটা দেখি, তাহলে পুরোটার ব্যবহার কি দেখতে পাবো না, এটার পুরোটার ব্যবহার আমরা দেখতে পাবো। প্রথম যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। বিদ্যুৎ ক্ষেত্রে অর্থাৎ বিদ্যুৎ তৈরি করার জন্য। আজকে আমার মাথার উপরে যে লাইটটা জ্বলছে, তুই যে ফোনটা দিয়ে দেখছিস, সেটাকে যে ফোনের
চার্জ করেছিস, কিংবা তুই যে টিভিটা দেখছিস, যে ল্যাপটপটা চালাচ্ছিস, সেটা চার্জ করার জন্য যে ইলেকট্রিক শক্তিটা আসছে, যা বিদ্যুৎ শক্তিটা আসছে, সেই বিদ্যুৎ শক্তিটা মূলত কোন জায়গার থেকে পাওয়া গেছে? না সেটা মূলত কয়লা পুড়িয়ে পাওয়া গেছে। সেটা মূলত কিসের মাধ্যমে পাওয়া গেছে? না কয়লা পুড়িয়ে পাওয়া গেছে, কয়লার থেকে এই জিনিসটা মূলত পাওয়া গেছে। এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের মধ্যে আদার্স যে কান্ট্রি আছে তাদের কাছে বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা পুড়িয়ে, কিংবা কোনো ডিজেল জ্বালিয়ে, কিংবা পেট্রোল জ্বালিয়ে, এই সমস্ত জিনিসের মাধ্যমে। ঠিক আছে। পরিবহন খাতে কিভাবে ব্যবহার হয়? না পরিবহনের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। পরিবহনের ক্ষেত্রে কিভাবে? না পেট্রোল তৈরি হচ্ছে, ক্রুড অয়েল থেকে পেট্রোল তৈরি হচ্ছে। পেট্রোলটা কি? পেট্রোলটা তো এক ধরনের জীবাশ্ম জ্বালানি। এই পেট্রোল থেকে আমরা গাড়ি চালাতে পারছি, ডিজেল থেকে গাড়ি চালাতে পারছি, তাছাড়া বিভিন্ন ফুয়েল থেকে বিমান উড়াতে পারছি, জাহাজ চালাতে পারছি, বিভিন্ন জিনিস চালাতে পারছি। সেই সমস্ত জিনিসগুলো কি? না সেই সমস্ত জিনিসগুলো, এটা যদি আমরা পরিবহন খাত লিখি, পরিবহনের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে? পরিবহনের ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত ডিপেন্ডেন্ট আছি জীবাশ্ম জ্বালানির ওপর। যদি আমরা দেখি শিল্প কারখানার ক্ষেত্রে, তো শিল্প কারখানার প্রচন্ড ভারী ভারী যে যন্ত্রপাতি, যে বড় বড় যন্ত্রপাতি, সেগুলো কিসে চলে? সেটা এখনো পর্যন্ত পেট্রোলে চলে, ডিজেলে চলে, কিংবা কয়লা পুড়িয়ে চালানো হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার শিল্পের ক্ষেত্রে এখনো হচ্ছে। তাছাড়া গৃহস্থলীর কাজে তো আমরা দেখতেই পাই, প্রত্যেক দিন তুই দেখবি যে মা কি করেন, না রান্নাঘরে যান, রান্নাঘরে গ্যাস আছে, সে গ্যাসটা কি? না ন্যাচারাল গ্যাস। এই ন্যাচারাল গ্যাস দিয়ে গ্যাসের চুল্লিতে বিভিন্ন রান্না, বিভিন্ন সুস্বাদু রান্না আমাদেরকে দেন। তাহলে রান্নার কাজের জন্য কিসের ব্যবহার করছি? আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার করছি। ঠিক আছে। তাছাড়া বর্তমানে আমরা যে জিনিসটা ব্যবহার করছি লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে, কিংবা বিভিন্ন ধরনের যে ব্যাটারির ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিছু পরিমাণে হলেও জীবাশ্ম জ্বালানির আমরা ব্যবহার করছি। তাহলে জীবাশ্ম জ্বালানির যে ব্যবহার, এগুলো তুই বুঝলি। আশা করছি তোর এই জায়গাটায় কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে। এরপর আমরা পরিবেশের ওপর এই যে জীবাশ্ম জ্বালানিগুলো ব্যবহার করছি, এই জীবাশ্ম জ্বালানিগুলো ব্যবহার করে পরিবেশের মধ্যে কি অসুবিধার সৃষ্টি করছি, পরিবেশ দূষণ করছি কিভাবে, পরিবেশের ক্ষতি কিভাবে করছি, সেই ক্ষতিটা আমরা আজকে দেখব। এখানে পরিবেশের যে ক্ষতিটা করছি সেটা আমরা দেখব, কিভাবে পরিবেশের ক্ষতি করছি। মূলত আমরা গাড়ি চালাচ্ছি, মনে কর তুই একটা রয়্যাল এনফিল্ড গাড়ি কিনেছিস, সেই গাড়িটা নিয়ে পুরো একদম এরকম ভাবে যাচ্ছিস, ডাটা ডাটা করে যাচ্ছিস। সেটা কি হচ্ছে? সেটা সাইলেন্সার পাইপ আছে, সেই সাইলেন্সার পাইপ থেকে একটা গ্যাস অনবরত বেরোচ্ছে, যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা প্রকৃতির ওপরে যাচ্ছে, এবং প্রকৃতির ওপরে গিয়ে এরকম যে মেঘ আছে, সেই মেঘের মধ্যে কি তৈরি করছে? না সেই মেঘের মধ্যে একটা আস্তরণ তৈরি করছে। এই আস্তরণ বা বাতাসের মধ্যে বলতে পারিস, বাতাসের মধ্যে আস্তরণ তৈরি করছে, যা তাপকে ঢুকতে তো দিচ্ছে, কিন্তু তাপটাকে বেরোতে দিচ্ছে না, তাপটাকে আর বেরোতে দিচ্ছে না। এই যে পদ্ধতি, এটাকে কি বলে? না এইটাকেই আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিং। এইটাকেই আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এবং বিশ্ব উষ্ণ হয়ে যাচ্ছে, বিশ্ব আরো গরম থেকে আরো গরমের দিকে যাচ্ছে, গরমতর বিশ্বের দিকে যাচ্ছে, গরম বিশ্বের থেকে গরমতর বিশ্বের দিকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। আমরা গরম থেকে গরমতর, অসহ্য গরম, এখনই তুই দেখতে পাচ্ছিস প্রচন্ড গরম, এই গরমের থেকে আরো গরম হয়ে যাচ্ছে। কিসের জন্য? না মূলত এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। এটা বোঝা গেছে। এরপর বায়ু দূষণ করছি, বাতাসে কি করছি? না বাতাসে SO2, NO2, এনও NO2, এই ধরনের বিভিন্ন গ্যাস আমরা বাতাসে মেশাচ্ছি। কিসের মাধ্যমে? কলকারখানার মাধ্যমে। দেখ এখানে আমার এখানে কি আছে, না একটা গাড়ির ছবি দিলাম, গাড়িটাই তো তুই গাড়ির ব্যাপারটা তো বললাম। এইখানে দেখ কলকারখানা আছে, এই কলকারখানাটা কিংবা এই কলকারখানাটা এখান দিয়ে এই বাতাসটা ছাড়ছে, এখান দিয়ে এই বাতাসটা ছাড়ছে, এবং এই বাতাসটা কি হচ্ছে? এই পরিবেশের মধ্যে যাচ্ছে, এবং এই পরিবেশের মধ্যে গিয়ে এই SO2, NO2 গুলো অ্যাসিড বৃষ্টি তৈরি করছে। যে অ্যাসিড বৃষ্টিগুলো কি হচ্ছে? অ্যাসিড রূপে পড়ে আসছে পৃথিবীর মধ্যে, আবার ফিরে আসছে, বিভিন্ন স্মৃতিসৌধকে নষ্ট করছে। আমাদের যদি স্কিনের মধ্যে পড়ে তাহলে আমাদের স্কিনের ক্ষতি করছে, অনেক সময় ক্যান্সার তৈরি করছে, মানুষের মৃত্যুর কারণ হচ্ছে এগুলো। তাছাড়া আর কি? পরিবেশ
বিপর্যয়, পরিবেশের বিপর্যয় কি করছে না, যদি আমরা এই যে দূষণ পদার্থগুলো জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি, জলের মধ্যে তো অবশ্যই মিশবে। এই যে অ্যাসিড বৃষ্টিটা হচ্ছে, এই অ্যাসিড বৃষ্টির অ্যাসিডটা কোথায় যাবে না, এটা তো বয়ে নিয়ে জলের মধ্যে গিয়ে পড়বে। তাছাড়া আরো বিভিন্ন রাসায়নিক পদার্থ আছে যেগুলো আমরা বিভিন্ন সময় জলের মধ্যে দিয়ে দিচ্ছি, বাতাসের মধ্যে দিয়ে দিচ্ছি, মাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে কি হচ্ছে না, এর ফলে জল দূষিত হচ্ছে, জলজ প্রাণী যারা ছিল তারা মারা যাচ্ছে, তাদের যে বাস্তুতন্ত্র, তাদের যে বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাস্তুতন্ত্র কি হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বাস্তুতন্ত্র ভেঙে যাচ্ছে, তারা মারা যাচ্ছে। ফলে তার যে এফেক্ট, তার যে ইম্প্যাক্ট, তার যে রেজাল্ট, তার যে ফলাফল, সেটা আমাদেরকেও ভুগতে হচ্ছে। অনেক সময় আমরাও দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন রোগ হয়, ব্ল্যাক আর্সেনিকের প্রভাবে যে রোগটা হয় তোর ব্ল্যাক ফুট ডিজিজ, তাছাড়া তোর নিটাইডাই হয়। এই সমস্ত রোগগুলো আমাদের মধ্যে চলে আসছে কিসের জন্য না, দূষণের জন্য। এই দূষণ আমরা পরিবেশকে গিফট দিচ্ছি, অ্যাজ এ গিফট। তাই তোরা যখন এখন পড়াশোনা করছিস, এই দেখ, ভবিষ্যতের বিকল্প, বা তোরা যখন পড়াশোনা করছিস তখন তোদেরকে এই চ্যাপ্টারটা দেওয়া হয়েছে, এক তো এগুলো জানার জন্য দেওয়া হয়েছে, তার সঙ্গে যাতে তোদের ভবিষ্যৎ প্রজন্ম, তোদের প্রজন্ম এই জিনিসগুলো না করে, তোরা এর থেকে বিরত থাকিস, তার জন্য একটা শিক্ষা প্রদান করার মাধ্যম আমাদের শিক্ষা ব্যবস্থা। আর যেটা আমরা করতে পারছি বলে আমার মনে হয়। তাই যদি এই যে ভিডিওটা দেখিস, তো এগুলো করিস না, আমি বলবো যতটা সম্ভব কম করবি। এবার আমরা কি করতে পারি, তাহলে তুই বলবি যে তাহলে স্যার কম করবো, তো আমরা কি করতে পারি? আমরা ভবিষ্যতে কিছু বিকল্প আনতে পারি। অর্থাৎ তুই যদি বলিস যে আমি তো কয়লা জ্বালাবো না, তাহলে কয়লা না জ্বালালে আমি বিদ্যুৎ কোথার থেকে পাবো? আমাকে তো ল্যাপটপটা চালাতে হবে, আমাকে তো ক্যামেরাটা চালাতে হবে, আমাকে তো ফোনটা চালাতে হবে, তাহলে আমি এই বিদ্যুৎটা কোথার থেকে পারবো, কোন জায়গা থেকে পাবো? এটা এটার জন্য আমরা বিকল্প কিছু পদ্ধতি আবিষ্কার করেছি, বিকল্প কিছু ব্যবস্থাপনা নিয়ে এসেছি, যে বিকল্প ব্যবস্থাপনা বলে কোনো দূষণ ঘটে না, কিন্তু দূষণের না ঘটিয়েও আমরা সেই শক্তিটা নিতে পারি। কোন জায়গার থেকে না নিতে পারি? এক তো সৌরশক্তির থেকে, নিতে পারি, যে সৌর ব্যাটারি বা সোলার ব্যাটারি, সোলার এনার্জির থেকে। দুই হতে পারে বায়ু শক্তির থেকে, তিন হতে পারে জল শক্তির থেকে, চার হতে পারে পরমাণু শক্তির থেকে। দেখ, তোকে এখানে যদি আমি দেখি, তো এখানে তোর দেখতে পাবো যে দেখ, এখানে সোলার প্ল্যান্ট লাগানো আছে, এবং সোলার প্ল্যান্টে কি হচ্ছে, আস্তে আস্তে সূর্যের আলো আসছে, এবং সূর্যের আলোর মাধ্যমে কি করছে, সেই আলোটার থেকে আমরা শক্তি তৈরি করছি। তাহলে সূর্য সারা পৃথিবীতে সারা জীবন আলো দিয়ে যাবে, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বছর ধরে সূর্য আলো দিয়ে যাবে, তড়িৎ তৈরি হতে থাকবে বা বিদ্যুৎ তৈরি হতে থাকবে। এটাই কোনো দূষণ ঘটছে? কোনো দূষণ নেই, নো দূষণ। ঠিক আছে? তারপর কি, বাতাস, বাতাস থেকে দেখ, বাতাস বইতে থাকবে, এখানে আমরা এরকম ভাবে টারবাইন ফ্যান লাগিয়ে দেব, এই সেই ফ্যানগুলো ঘুরবে এবং ফ্যানগুলো টারবাইনের সঙ্গে যোগ করে থাকবে, যার থেকে বিদ্যুৎ তৈরি হতে থাকবে, কোনো দূষণ হয় না। জল শক্তি, এরকম ড্যাম্প করে দেবো এবং ড্যাম্পে জল পড়বে, সেই ড্যাম্পের মধ্যে আমরা টারবাইন লাগিয়ে দেবো এবং চাকা লাগিয়ে দেবো, যে জল হাজার বছর ধরে পড়তে থাকবে, টারবাইন ঘুরতে থাকবে, তড়িৎ তৈরি হতে থাকবে, কোনো দূষণের কোনো কথাই নেই। তাহলে এই সমস্ত জিনিস, পরমাণু শক্তি, দেখ আমরা কি করি না, পরমাণু শক্তি যদি হয় না, অল্প পরমাণু পুড়িয়ে প্রচুর পরিমাণে আমরা শক্তি পাই। অর্থাৎ 1 গ্রাম যদি আমরা ইউরেনিয়াম পোড়াই, তো একটা পুরো শহরকে তড়িৎ দেওয়া যায়, এতটা পরিমাণে শক্তি হয়। এবং এটাতে খুব ন্যূনতম 1 গ্রামের থেকে হয়তো কয়েক মাইক্রোগ্রামের থেকেও কম ওয়েস্ট তৈরি হয়। তাহলে এটা কি, এটা আমরা একটা শক্তি ভবিষ্যতের বিকল্প ধরতে পারি, যে ভবিষ্যতে এইভাবেই আমরা কিন্তু শক্তি নিতে পারি বা বিদ্যুৎ নিতে পারি, যাতে আমাদের দূষণও হচ্ছে না, এবং আমাদের কাজটাও হচ্ছে, আমাদের ক্ষেত্রে বিদ্যুৎও আসছে, আমাদের ক্ষেত্রে সব কিছুই হচ্ছে, আমাদের সব যে জিনিসটা সেটাও হচ্ছে। তাহলে আজকের ক্লাস মূলত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কর, আর তার সঙ্গে আরও ভিডিও যেগুলো আসছে সেগুলো দেখতে থাক, আর বন্ধুদের সঙ্গে শেয়ার কর। আর যদি পারিস সেই টেলিগ্রাম গ্রুপে যাস এবং এখান থেকে পিডিএফটা তুই নিয়ে নিস। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের যে ক্লাস, এই ক্লাসটা দেখার জন্য
তোরা অনেক 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 ভালো থাক এবং ভালোভাবে পড়াশোনা কর, এটাই কিন্তু আমরা চাই আমাদের ভবিষ্যতের, এটাই পাথেয় ঈশ্বরের কাছে, এটাই আমরা আর্জি জানাই বা আমরা প্রার্থনা জানাই যে তোরা অনেক ভালোভাবে পড়াশুনো কর এবং অনেক বড় জায়গায় যা। থ্যাংক ইউ সো মাচ ফ্রম রেস অনলাইন।